সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। গাজা ও পশ্চিম তীরে 12 দিনে 13 ইসরায়েলি নিহত। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠক। সর্বশেষ জানাবো হামাস ইসরায়েল আলোচনা, সবশেষ যে তথ্য জানা গেল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহাদ রোববার সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলে ধরেছেন। তিনি বলেন, এই নিষেধাজ্ঞাটি বহাল রাখলে দেশটির উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। প্রিন্স ফয়সাল বলেন, সিরিয়ার বিরুদ্ধে একতরফা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত, কারণ তা বহাল রাখলে ভ্রাতৃপ্রতিম সিরীয় জনগণের উন্নয়ন অর্জনের উচ্চাকাঙ্ক্ষা ব্যর্থ হবে। সিরিয়ার ইস্যুতে রিয়াদের বৈঠক শেষ হওয়ার পর দেওয়া এক বিবৃতিতে শীর্ষ কূটনৈতিক এ মন্তব্য করেন। আল আসাদের পতনের পর সিরিয়ার পরিস্থিতি মোকাবেলায় আরব, ইউরোপ ও আন্তর্জাতিক কূটনৈতিকদের আমন্ত্রণ জানিয়েছে সৌদি রাজধানী। 13 বছরের গৃহযুদ্ধের পর গত মাসে এক অভিযানে আল আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়। সিরিয়ার নতুন প্রশাসন দামেস্কে আন্তর্জাতিক তহবিল প্রবাহে সহায়তা করার জন্য পশ্চিম তীরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। প্রিন্স ফয়সাল বিন আরও উল্লেখ করেন, রিয়াদের বৈঠকে অংশগ্রহণকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, সিরিয়ার বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপ শুরু করা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি সহ নতুন নেতৃত্বের গৃহীত ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। গাজা ও পশ্চিম তীরে 12 দিনে 13 ইসরায়েলি নিহত। নতুন বছরের শুরু থেকে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে 13 জন ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির মিডিয়া। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত 6 জানুয়ারি পশ্চিম তীরে সংঘর্ষে 3 জন ইসরায়েলি নিহত হন। বাকি 11 জন বিভিন্ন অভিযানে গাজার উত্তর পূর্বের বেইত হানুনে নিহত হন। ওই দিন বেইত হানুনের সংঘর্ষে 2 জন ইসরায়েলি সেনা নিহত হন। 7 জানুয়ারি গাজার ওই এলাকায় আরও এক ইসরায়েলি সৈন্য নিহত হন এবং 8 জানুয়ারি নিহত হন 3 জন। সর্বশেষ 11 জানুয়ারি বেইত হানুনের সংঘর্ষে 4 জন ইসরায়েলি নিহত হয়েছেন এবং আরও 6 জন আহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, এ নিয়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা এখন 402-এ পৌঁছেছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নতুন কেন্দ্রবিন্দু এখন উত্তর প্রান্ত, যেখানে হামাসের বিরুদ্ধে IDF সম্প্রতি তাদের অভিযান আরো তীব্র করেছে। জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকার পর এবার ইসরায়েলি সেনারা বর্তমানে বেইত হানুন এলাকায় অভিযান চালাচ্ছে। হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অব্যাহত ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 47,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 1,10,000 আহত হয়েছেন। তবে মেডিকেল জার্নাল ল্যান্ডসেটের গবেষণা বলছে, গাজায় নিহতের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে। প্রকৃত সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে অন্তত 40% বেশি। ইসরায়েল বলছে, তারা নভেম্বর পর্যন্ত 18,000 হামাস যোদ্ধা এবং 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে আরো 1,000 যোদ্ধাকে হত্যা করেছে। সূত্র ইরনা। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠক। বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। শনিবার কলকাতায় আমেরিকান সেন্টারে এক সাংবাদিকদের সঙ্গে মন্তব্যকালে তিনি এ তথ্য জানান। খবর দ্য টেলিগ্রাফের। এরিক গ্যারসেটি মত বিনিময় সভায় জানান, 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভ্যান এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং এর নির্বাচন নিয়ে। তিনি বলেন, আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম, আলোচনায়ও অংশ নিয়েছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন, কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কিভাবে বাংলাদেশের সহযোগিতা করতে পারে, এই নিয়েই মূলত আলোচনা হয়েছে। এছাড়া আলোচ্য সূচিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুও ছিল উল্লেখ করেন রাষ্ট্রদূত।
তিনি বলেন, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং পরের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার এবং নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আসলে আমরা চাই বাংলাদেশকে একটি স্থিতিশীল, উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসেবে দেখতে। এদিকে শুক্রবার ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিং এ জ্যাক সুলিভান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের যুক্তরাষ্ট্র কলকাঠি নেড়েছে বলে যে গুঞ্জন চলছে তা একেবারেই অযৌক্তিক এবং ভারতের সরকারও এই গুঞ্জন বিশ্বাস করে না। হামাস ইসরায়েল আলোচনা, সর্বশেষ যে তথ্য জানা গেল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তারা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে একটি খসড়া চুক্তি সম্পন্ন করেছে, যা ইসরায়েলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংগঠনটির পক্ষ থেকে শনিবারের এই ঘোষণা উভয়ের মধ্যে শত্রুতা বন্ধ করার প্রচেষ্টার সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। হামাসের মুখপাত্র জিহাদ তাহা এদিন লন্ডন ভিত্তিক প্যান আরব সংবাদ মাধ্যম আল জাজিরা আল জাদিদ টিভিকে জানান, মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের শর্তাবলী নিয়ে একটি খসড়া চুক্তি চূড়ান্ত করেছে। তিনি এ সময় উল্লেখ করেন যে দোহায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতিনিধি এই ব্যবস্থাগুলোর অনুমোদন এবং চুক্তি স্বাক্ষরের জন্য অপেক্ষা করা হচ্ছে। এদিকে সম্প্রতি যুদ্ধবিরতির আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে বলেই জানা গেছে। কাতার ভিত্তিক আল আরবি টিভি জানিয়েছে, আলোচনাগুলো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পরবর্তী কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ বলেও বর্ণনা করা হয়েছে। আল আরবি টিভি জানিয়েছে, খসড়ার প্রাথমিক পর্যায়ে ইসরায়েলি সেনা নির্দিষ্ট পয়েন্টগুলো থেকে প্রত্যাহার করা হবে, যার মধ্যে রয়েছে গাজার দক্ষিণে রাফা সীমান্ত এবং গাজার মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর। সেই সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার এক সপ্তাহ পর বন্দীদের মুক্তি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহার সম্পন্ন হবে। কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র একটি যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে চুক্তির বিষয়ে বিস্তারিত এটি বাস্তবায়নের সময়সূচি এবং শুরুর তারিখ প্রকাশ করবে বলে জানা গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও বৃহস্পতিবার নিশ্চিত করেছেন যে একটি চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে। তারও আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতির জন্য তাৎক্ষণিক আহ্বান জানালেও দখলদার ইসরায়েল গাজায় অব্যাহত হামলা চালিয়ে গণহত্যার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এতে 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় প্রায় 47,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণহানি হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত নভেম্বর মাসে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োআফ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে একটি গণহত্যার মামলারও মুখোমুখি হয়েছে, সূত্র আনাদোলু এজেন্সি। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।